তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, আমরা এতদিন যা পড়েছি ফ্লুইড মেকানিক্সের সবগুলো ছিল কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লো বা ইনকম্প্রেসিবল ফ্লুইড ছিল আগে। হুম। তো আমরা আনস্টেডি স্টেট কিন্তু কিছু পড়িনি নেই, সবই মোস্টলি ছিল হচ্ছে তোমার স্টেডি স্টেট, স্টেডি ফ্লো অফ কম্প্রেসিবল ফ্লুইড, আগে ছিল ইনকম্প্রেসিবল। ওকে। আচ্ছা। তো আচ্ছা, এখানে ওই যে বললাম একেবারে তোমাদের সুবিধার জন্য খুব ছোট করে ফেলেছি কয়েকটা স্লাইড, সেগুলো পরীক্ষার জন্য ভালো করে দেখবা। তো তোমরা জানো হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড কাকে বলে, অর্থাৎ যদি চেঞ্জ ইন ডেন্সিটি উইথ চেঞ্জ ইন প্রেশার সিগনিফিকেন্ট হয়, আহ, তখনই এই ফ্লুইডটাকে আমরা কি বলবো, কম্প্রেসিবল ফ্লুইড বলবো। হুম। এবং এই কম্প্রেসিবল ফ্লুইডের ফ্লোকে বলবো কম্প্রেসিবল ফ্লো। আচ্ছা, এখানে একটা ইকুয়েশন 9.18 দেখতে পাচ্ছ। এই ইকুয়েশনটা কিন্তু আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য এটা ডেরাইভ করেছিলাম, যে বার্নৌলি ইকুয়েশন, জেনারেল এনার্জি ইকুয়েশন, ওখানে আমাদের এটা ছিল, প্লাস কিছু রিপ্লেসমেন্ট করে আমরা আলটিমেটলি এখানে দেখো 9.20, এই যে ইকুয়েশনটা, এই কোয়েশ্চেনটা, আচ্ছা আমরা পড়তেছি, এটা কি দেখতেছি একটা হচ্ছে ইফেক্ট অফ এরিয়া ভেরিয়েশন অন ওয়ান ডাইমেনশনাল কম্প্রেসিবল ফ্লো। ফ্লোটা কম্প্রেসিবল ফ্লুইড কম্প্রেসিবল, ফ্লো কম্প্রেসিবল, এবং এটা যদি ওয়ান ডাইমেনশনাল হয় বা ইউনিডিরেকশনাল হয়, ওকে, একদিকে আমার ডাইমেনশন একটা, হুম, এটা হয়, তাহলে আমি এই চ্যাপ্টারে কি দেখতে চাচ্ছি, তোমার একমুখী, বাট যদি ক্রস সেকশনটা চেঞ্জ হয়, ভেরিয়েবল ক্রস সেকশন থাকে, ইফেক্ট অফ এরিয়া ভেরিয়েশন অন ওয়ান ডাইমেনশনাল কম্প্রেসিবল ফ্লো। ওকে। আচ্ছা, তাহলে আমার মেইন এই ইকুয়েশনটা আমাদের আগেও ছিল। এই ইকুয়েশনটা আমরা আমরা যে ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো এনার্জি কনসিডারেশন চ্যাপ্টারটা পড়েছিলাম, ওখানেই কিন্তু এই জেনারেল ইকুয়েশন আমরা পেয়েছিলাম। হ্যাঁ, ওখান থেকে এই কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে, ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা এটা পেয়েছি। হুম। আচ্ছা, আমি কোশ্চেন একবার এভাবেও সেট করেছিলাম, দেখো কথাটা শোনো। ইফেক্টটা, এই যে ইফেক্ট অফ এরিয়া ভেরিয়েশন অন ওয়ান ডাইমেনশনাল কম্প্রেসিবল ফ্লো, ওকে, এই যে ইফেক্টটা ম্যাথমেটিক্যালি আমি এটাকে এক্সপ্লেন করতে বলেছিলাম। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ এ ইফেক্টিভ ইকুয়েশন। হুম। স্টার্টিং মানে কোশ্চেনটা এমন ছিল, স্টার্টিং স্টার্টিং উইথ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। হ্যাঁ, রিকোয়ার্ড ইকুয়েশন বলতে আমি এটাকেই মিন করেছি, 9.21 স্টার্টিং, অর্থাৎ এটা ডেরিভেশনটা তুমি করতেও পারো, বা যদি তুমি এটা মনে রাখতে পারো। হ্যাঁ, আমার এই ডেরিভেশন নাথিং, নতুন কিছু না, এগুলা ইতিপূর্বে যেগুলো ছিল, জাস্ট এটা ইতিপূর্বে ছিল। এখান থেকে কম্প্রেসিবল ফ্লোর জন্য কিছু ডেফিনেশন ব্যবহার করে আমি এখানে আসছি। এখানে দেখো চেঞ্জ ইন ক্রস সেকশন, হ্যাঁ, আর এম হচ্ছে ম্যাক নাম্বার, পি বাই সি, সি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড। হুম। তাহলে আমার এটা, ইট ইজ গিভিং দ্য রিলেশনশিপ বিটুইন চেঞ্জ ইন এরিয়া উইথ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। আমার ওই কোশ্চেনে, তোমার কোশ্চেনটা এমন ছিল যে স্টার্টিং উইথ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, ওকে, অথবা এটাতে শেষ করো, অথবা এটাকে সিম্পল ডেরিভেশন করো। তুমি এখান থেকে এই যে সিম্পল একটা ইকুয়েশনের মাধ্যমে এখানে আসতে পারো। হ্যাঁ, বেটার ইউ নো দ্য ডেরিভেশন, এই ডেরিভেশনটা তুমি করলা, তাহলে তোমার হাতে এই ইকুয়েশনটা আছে। হুম। এখন এই ইকুয়েশনটার মাধ্যমে তুমি ওয়ান ডাইমেনশনাল কম্প্রেসিবল ফ্লুইড, হ্যাঁ, এর ক্রস সেকশনের সাথে ভেলোসিটির পরিবর্তনটা তুমি এখন ব্যাখ্যা করো। হুম। তাহলে আমি এই ইকুয়েশনটা যদি দেখি, দেখো এখানে এম, মানে হচ্ছে ভি বাই সি, ম্যাক নাম্বার। আচ্ছা, যদি এটা সাবসোনিক ফ্লো হয়, দ্যাট ইজ এম লেস দেন 1 হয়। হ্যাঁ, এম লেস দেন 1 মানে কি, ভি লেস দেন সি। ওকে।
এই যে বি বি বাই সি, এটা হচ্ছে ম্যাক নাম্বার। তাহলে সাবসোনিক ফ্লো মানে কি? ভেলোসিটি লেস দেন দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড। তো যদি এটা লেস দেন 1 হয়, তাহলে তুমি বলতে পারো যে এই টার্মটা ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে, এই কম্পোনেন্ট বা এলিমেন্টটা হবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সাবসোনিক ফ্লোতে চেঞ্জ ইন ক্রস সেকশন এবং চেঞ্জ ইন ভেলোসিটি এটা রিভার্স রিলেশনশিপ হবে। কারণ সাবসোনিক ফ্লোতে m লেস দেন 1 এবং এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে এটা নেগেটিভ হবে, এবং তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির চেঞ্জ আর হচ্ছে ক্রস সেকশনের চেঞ্জ বিপরীতমুখী রিলেশনশিপ হবে। ওকে। আর যদি m গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে এই অংশটা পজিটিভ হবে। তাহলে দেখো চেঞ্জ ইন ক্রস সেকশন এবং চেঞ্জ ইন ভেলোসিটি সমমুখী, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। ওকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফর সাবসোনিক ফ্লো, হ্যাঁ, তাহলে এই যে রিলেশনশিপটা আমরা এখন দেখি সাবসোনিক ফ্লো, তাহলে এখানে একটা মাইনাস আসবে। তাহলে বলা যায় বিপরীতমুখী রিলেশনশিপ হবে এরিয়া মাস্ট ডিক্রিজ ফর ইনক্রিজ ইন ভেলোসিটি। তুমি যদি চেঞ্জ ইন along the direction, along the direction of the flow, তুমি যদি ভেলোসিটির ইনক্রিজ চাও তাহলে তোমাকে ক্রস সেকশন কমাতে হবে। তাহলে বলছে এরিয়া মাস্ট ডিক্রিজ ফর ইনক্রিজ ইন ভেলোসিটি, অথবা এরিয়া মাস্ট ইনক্রিজ ফর ডিক্রিজ ইন ভেলোসিটি। দুইটার বিপরীত রিলেশনশিপ। এই যে এখানে একটা মাইনাস থাকবে, এই মাইনাসের কারণে চেঞ্জ ইন ভেলোসিটি এবং চেঞ্জ ইন ক্রস সেকশন বিপরীতমুখী হয়ে যাবে। তার জন্য সাবসোনিক ফ্লো। আর যদি সোনিক ফ্লো, সুপারসোনিক ফ্লো হয়, দ্যাট ইজ m গ্রেটার দেন 1, তাহলে বলবা যে এখানে ক্রস সেকশন চেঞ্জ, এই ফুল টার্মটা পজিটিভ হবে, ক্রস সেকশন চেঞ্জ এবং ভেলোসিটি চেঞ্জ এই দুটা কিন্তু সমমুখী হবে। অর্থাৎ এরিয়া মাস্ট ইনক্রিজ ইফ ভেলোসিটি ইজ টু ইনক্রিজ। দেখো আমরা ইতিপূর্বে যে ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লো পড়েছি, তাহলে আমরা কি জেনেছি? যদি কোনো জায়গায় ক্রস সেকশন বেড়ে যায়, দ্যাট মিন্স ভেলোসিটি কমে যাবে। ওকে। এবং প্রেসার বেড়ে যাবে। তাহলে ওই রিলেশনশিপটা ইনকম্প্রেসিবল ফ্লোর ফ্লোর যে বিহেভিয়ারটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু সাবসোনিক ফ্লোর সাথে মিলে যায়। সাবসোনিক ফ্লোর সাথে মিলে যায় কম্প্রেসিবল ফ্লুইডের সাবসোনিক ফ্লো। আর সুপারসোনিক যদি হয়, দেখো বিপরীত, ক্রস সেকশন সুপারসোনিক, অর্থাৎ ভেলোসিটি যদি সাউন্ডের চেয়েও বেশি থাকে তাহলে ম্যাক নাম্বার 1 এর বেশি, এটা পজিটিভ। তাহলে বলা যায় যে এরিয়া মাস্ট ইনক্রিজ ইফ ভেলোসিটি ইজ টু ইনক্রিজ। দেখো দুটোই সমমুখী। এরিয়া মাস্ট ডিক্রিজ ইফ দ্য ভেলোসিটি ইজ টু ডিক্রিজ। ওকে। তাহলে আর ম্যাক নাম্বার 1 হয়ে গেলে এর চেঞ্জ ইন ক্রস সেকশন সমান ওটা বাদ। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে খুব সুন্দর একটা প্রশ্ন টার্ম ফাইনালের জন্য হয়েছে ইতিপূর্বে বা হতে পারে। ইট ইজ সিন দ্যাট সাবসোনিক এবং সুপারসোনিক, সাবসোনিক এন্ড সুপারসোনিক ফ্লোস বিহেভ অপোজিটলি ইফ দেয়ার ইজ অ্যান এরিয়া ভেরিয়েশন। এরিয়া ভেরিয়েশন যদি হয় তাহলে সাবসোনিক এবং সুপারসোনিক ফ্লো অপোজিটলি বিহেভ করে। টু অ্যাক্সিলারেট এ ফ্লো, টু অ্যাক্সিলারেট এ ফ্লো এট সাবসোনিক ভেলোসিটি, সাবসোনিক এখানে তুমি যদি ফ্লোটাকে অ্যাক্সিলারেট করতে চাও, দ্যাট মিন্স ভেলোসিটিকে বাড়াতে চাও, তাহলে তোমাকে এরিয়াকে কমাতে হবে। টু অ্যাক্সিলারেট এ ফ্লো এট সাবসোনিক ভেলোসিটি কনভার্জিং passes is required, just as in the case of an incompressible flow. To accelerate a flow at supersonic, however, a diverging passes is required. Okay, তাহলে দেখো আমরা এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি। সাবসোনিক যদি ফ্লো হয়, হ্যাঁ, তাহলে এটা কম্প্রেসিবল এবং ইনকম্প্রেসিবল এই দুইটাই একই রকম বিহেভ করবে। হুম। আর যদি এটা সুপারসোনিক হয়ে যায় তাহলে কিন্তু বিপরীত, তোমার ইনকম্প্রেসিবল বিপরীত ফেনোমেনন পাবা। ওকে। অর্থাৎ তুমি যে ক্রস সেকশন বাড়াও, ক্রস সেকশন বাড়তেছে, সুপার সাবসোনিকে এটা ভেলোসিটি কমে যাওয়ার কথা, ক্রস সেকশন বাড়তেছে এবং দেখো ভেলোসিটি, এবং ভেলোসিটিও বাড়বে। কি কোনো কোশ্চেন তোমাদের? আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, তাহলে এইখানে এইখানে আমি একটু পরীক্ষা কেন্দ্রিক ভাবে তোমাদেরকে কিছু জানাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে যে বিষয়টা হয় বা আমি তোমাদেরকে কোশ্চেন করতে পারি, আমরা বলবো
এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা তুমি প্রথম জানবা। এটা ক্ষেত্র বিশেষে ডেরিভেশনটাও চাই। ডেরিভেশন যদি চাই তাহলে এইখান থেকে শুরু করতে হবে। এখান থেকে শুরু করে এখানে এসে এখানে আসতে হবে। ওকে? তারপর এইখানে এসে এইটার মাধ্যমে তুমি সাবসনিক এবং সুপারসনিক ২ টা কেসের জন্য ভেলোসিটি এবং ক্রস সেকশনের পরিবর্তনগুলা কি, কি সেটা দেখাবা। হুম? এবং এখানে আমরা অনেক সময় আমরা বলি, এই কোয়েশ্চেনটা এভাবে হয়, প্রুভ দ্যাট, হ্যাঁ? প্রুভ দ্যাট সাবসনিক ফ্লোতে একটা কম্প্রেসিবল ফ্লো এবং ইনকম্প্রেসিবল ফ্লো একইভাবে বিহেভ করে। হুম? সাবসনিক ফ্লোতে। আর সুপারসনিক হলে অপোজিটলি বিহেভ করে। এটা প্রমাণ করো। হ্যাঁ? এটা এক্সপ্লেইন করো। তখন তোমাকে এটা দিয়ে শুরু করে এই ফেনোমেনা গুলো ব্যাখ্যা করে তারপরে কনক্লুশন আসতে হবে। তো টু বি অন দ্য সেফ সাইড তোমার এখান থেকে তুমি যে প্রিপারেশন এর কথা বলো তোমার এখান থেকে শুরু করবা। এখান থেকে এটা হয়ে এখানে অ্যাকচুয়ালি আসবা। আসার পর এখান থেকে তুমি এই ফেনোমেনন গুলো ব্যাখ্যা করলা। ওকে? তারপর হচ্ছে এখান থেকে যদি কিছু জিনিস আমরা জানতে চাই। ওকে? তাহলে আমরা এটাকে যদি এখন গ্রাফিক্যালি দেখাই, দেখো আমার m<1 সুপার সাবসনিক ফ্লো, m>1 এই দুটো হচ্ছে সুপারসনিক ফ্লো। আচ্ছা, তাহলে সাবসনিক ফ্লোতে তুমি ক্রস সেকশন, হ্যাঁ, এইদিকে যাচ্ছ, ক্রস সেকশন আস্তে আস্তে কমতেছে, ক্রস সেকশন কমতেছে, ভেলোসিটি বাড়বে, হ্যাঁ, যেটা ইনকম্প্রেসিবল ফ্লোতে যেটা ছিল। আচ্ছা, যেহেতু ভেলোসিটি বাড়তেছে অ্যাকর্ডিংলি প্রেসার কমবে। এটা বার্নৌলি থিওরেম থেকে বলা যাবে। ওকে? প্রেসার হেড ভেলোসিটি হেড বাড়লে কারণ এনার্জি তো কনস্ট্যান্ট, তাহলে অ্যাকর্ডিংলি তোমার প্রেসার হেড কমে যাবে, প্রেসার কমে যাবে। আচ্ছা, এখানে দেখো এই যে ক্রস সেকশন বাড়তেছে, ভেলোসিটি কমে গেল, হ্যাঁ, ভেলোসিটি ডিক্রিজ করলো। ওকে? আর ভেলোসিটি ডিক্রিজ করলে প্রেসার ইনক্রিজ করবে। তাহলে এটা হচ্ছে আমরা সাবসনিক ফ্লোতে এই ফেনোমেনাটা পাই এবং ঠিক একই ফেনোমেনা আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে পাবো। ইনকম্প্রেসিবল ফ্লুইডের মতো একই ধরনের বিষয়। ক্রস সেকশন কমতেছে, ভেলোসিটি বাড়বে। ওকে? প্রেসার কমে যাচ্ছে। ক্রস সেকশন বাড়তেছে, ভেলোসিটি কমে যাবে। এখানে আসো, সুপারসনিক, ক্রস সেকশন কমতেছে, দেখো ভেলোসিটিও কমে গেছে। অপোজিটলি তোমার অ্যাকর্ডিংলি প্রেসার ইনক্রিজ করতেছে। আবার ক্রস সেকশন বাড়তেছে, এখানে কিন্তু ভেলোসিটি কমে যাওয়ার কথা, এখানে কমে গেছিল, কিন্তু এখানে দেখো ক্রস সেকশন বাড়তেছে। সাবসনিক হলে এটা বা ইনকম্প্রেসিবল হলে এই ভেলোসিটিটা কমার কথা ছিল, হ্যাঁ, কিন্তু বাড়তেছে, ক্রস সেকশন বাড়তেছে, ভেলোসিটিও বাড়তেছে। আর যেহেতু ভেলোসিটি হেড বাড়তেছে, অ্যাকর্ডিং টু দ্য বার্নৌলি থিওরাম তোমার প্রেসার কমে যাবে। আচ্ছা, এইখানে এইখানে এতটুকু পর্যন্ত যেটা করেছি, এটা কার কি কোশ্চেন আছে, কোনো কোশ্চেন আছে কিনা বলো? কারণ এটা কিন্তু একটা কোশ্চেনের মতো। মানে আমি এখনো পর্যন্ত যে ৩ টা, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই একটা স্লাইড, ১, ২, ৩, এই ৩ টা কিন্তু একটা কোশ্চেন আসার মতো। হুম? এই ৩ টা এখান থেকে একটা ভালো মানের কোশ্চেন আশা করা যায় বা আসার মতো। কি সেটা পরীক্ষায় কি সেটা ভিন্ন বিষয়। বাট এখান থেকে এই ধরনের কোশ্চেনটা, এটা শুরু করবা, এখান থেকে এখানে আসবা, ডেরাইভ করবা। তারপরে এইটার মাধ্যমে m>1, m<1 হিসাব করে ভেলোসিটি পরিবর্তন উইথ দ্য চেঞ্জ ইন ক্রস সেকশন কিভাবে হয় সেটা দেখালা। আর এখানে এটার একটু ইলাবোরেশন, এক্সপ্লেনেশন এখানে আছে। আর এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, এখান থেকে কিন্তু একটা ভালো মানের কোশ্চেন হতে পারে। এখানে পর্যন্ত কেউ বোঝো নাই আমি যে কথাগুলো বলেছি? এমন কেউ আছো কি? খুব ইন ডেপথ এ ইন ডিটেইল এ যাওয়ার দরকার নেই। আমি যতটুকু যেভাবে বলেছি আপনারা এর মধ্যে লিমিটেড থাকলেই হবে। দেখো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের কিন্তু কিছু ৩ টা বিষয়, এই একটা শেষ করলাম। আরেকটা বিষয় আর আরেকটা বিষয়, ২ টা বিষয় শেষ আজকে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা আরেকটার দিকে যাচ্ছি। আমরা একটু আগে এই যে যেটা দেখলাম, এটার হেডিংটা দিয়ে খেয়াল করো। এরিয়া ভেরিয়েশন। ওয়ান ডাইমেনশনাল বা একদিকে ফ্লো হচ্ছে, এরিয়াটা কিন্তু ভিন্ন, এরিয়া কিন্তু চেঞ্জ হচ্ছে। এরিয়া ভেরিয়েশন।
এখন যেটা দেখবো এরিয়া ফিক্সড, ইউনিফর্ম ক্রস সেকশন, ইউনিফর্ম ডায়ামিটার। ওকে? ইউনিফর্ম ডায়ামিটার একটা পাইপ থাকবে, পাইপের ডায়ামিটারটা ফিক্সড অর্থাৎ কনস্ট্যান্ট ডায়ামিটার পাইপ। একটা কেস আইসোথার্মাল, আরেকটা কেস হচ্ছে অ্যাডিয়াবেটিক। ওকে? আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক। ওকে? আচ্ছা, এখান থেকে আমরা একটু এখান থেকে এই যে ফিগার 9.9 আমরা পরীক্ষার মধ্যে এই জিনিসটাকে ডেমনস্ট্রেট করতে বলি গ্রাফিক্যালি। সাবসোনিক ফ্লো অফ কম্প্রেসিবল ফ্লুইড ইন কনস্ট্যান্ট ডায়ামিটার। দেখো, সাবসোনিক ফ্লো m লেস দ্যান 1 1 এটা তাহলে এখানে সুপারসোনিকের বিষয় কিন্তু আসবেই না। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড। আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে কনস্ট্যান্ট ক্রস সেকশন। ওকে? আমরা এই গ্রাফটাকে এক্সপ্লেইন করতে বলি। এটা রিকোয়ার্ড রিকোয়ার্ড এটার জন্য কিছু বেসিস ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ওখানে আছে। হ্যাঁ? একটু দেখে নেওয়া ভালো। আমি দেখাচ্ছি না। মানে আমি ফোকাসড অন দিস ওয়ান। আচ্ছা। তো দেখো পরিবর্তনটা কি? কনস্ট্যান্ট ক্রস সেকশন অর্থাৎ কনস্ট্যান্ট ডায়ামিটার পাইপ, ডিসট্যান্স অ্যালং দ্য পাইপ। হ্যাঁ? ডিসট্যান্স অ্যালং দ্য পাইপ। ওকে? এল। এখানে আমরা পরিবর্তনটা দেখাচ্ছি কি প্রেসার, ভেলোসিটি, টেম্পারেচার। প্রেসার, ভেলোসিটি, টেম্পারেচার। ওকে? আচ্ছা। তো আমরা যেহেতু সাবসোনিক ফ্লোটা খেয়াল করো কিন্তু সাবসোনিক। আচ্ছা। আমি যদি অ্যালং দ্য পাইপ লেন্থ বরাবর যাই, একটা পাইপ আছে। পাইপের লেন্থ বরাবর যতই তুমি মুভ করবা, ফ্লো হলে কি প্রেসার লস হবে এবং প্রেসারটা কমবে। তাহলে অ্যালং দ্য পাইপলাইন তুমি যদি মুভ করো, প্রেসারটা কিন্তু কমবে। এটা আইসোথার্মাল হোক আর অ্যাডিয়াবেটিক হোক, দুটাই কিন্তু প্রেসার কমতেছে দেখো। দুটাই প্রেসার কমতেছে। একটা এখানে চলে আসলো, কমে এটা আইসোথার্মালে, আর অ্যাডিয়াবেটিকে দেখো একটু অ্যাডিয়াবেটিকে সর্বোচ্চ একটা লিমিট থাকে তোমার এই সোনিক কন্ডিশন পর্যন্ত, B = C এই পর্যন্ত। হ্যাঁ? এটাও কমতেছিল। কমে দেখো ভ্যালুটা কিন্তু মোটামুটি এটার তুলনায় কম হবে। প্রেসারটা আরো অনেক ড্রপ হবে। কিন্তু লেন্থটা কিন্তু শর্টার লেন্থে এই স্যাচুরেশন পয়েন্টে অ্যাচিভ হয়ে যাবে। হ্যাঁ? এটা একটু লেন্থটা একটু দীর্ঘায়িত হবে। মানে আইসোথার্মালে তোমার একটু ফ্লোটা দীর্ঘায়িত হয়। হ্যাঁ? স্যাচুরেশন আগ পর্যন্ত। দেখো এই যে মিনিমাম প্রেসার, এই মিনিমাম প্রেসার। আইসোথার্মালে প্রেসারটা একটু বেশি থাকবে, মিনিমাম প্রেসারটা। আর হচ্ছে তোমার অ্যাডিয়াবেটিকে একটু কম থাকবে। হ্যাঁ? কিন্তু শর্টার ডিসট্যান্সে কিন্তু এই পয়েন্টে রিচ করে ফেলবে। তাহলে আমরা যেটা দেখলাম সাবসোনিক ফ্লো যদি হয়, কম্প্রেসিবল ফ্লো হয়, কনস্ট্যান্ট ক্রস সেকশন যদি থাকে, প্রেসারটা কিন্তু উভয় আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিক দুটাই কমবে। অ্যাকর্ডিং টু এটা আইসোথার্মাল, বেসড অন আইসোথার্মাল নাকি অ্যাডিয়াবেটিক, এখানে মিনিমাম পয়েন্টটা ভিন্ন হতে পারে। আচ্ছা, এখানে টেম্পারেচারের ভেরিয়েশনটা যদি দেখি, আচ্ছা আমরা এটার পরিবর্তনটা দেখি। যদি প্রেসার যেহেতু কমতেছে, তাহলে প্রেসার হেড কমবে, প্রেসার কমতেছে, প্রেসার এনার্জি বা প্রেসার হেড কমবে। অ্যাকর্ডিংলি বার্নৌলির থিওরাম থেকে তুমি বলতে পারো ভেলোসিটি হেড বাড়বে বা ভেলোসিটি বাড়বে। তাহলে প্রেসার কমতেছে, অপোজিটলি তোমার এই ভেলোসিটি কিন্তু বাড়বে। হ্যাঁ? ভেলোসিটি বাড়তেছে। প্রেসার কমবে, ভেলোসিটি বাড়তেছে। আইসোথার্মালের জন্য একটু এক্সটেন্ডেড লেন্থ থাকবে। হ্যাঁ? একটু ফ্লোটা দীর্ঘায়িত হবে স্যাচুরেশনের আগে। আর অ্যাডিয়াবেটিকের জন্য একটু তাড়াতাড়ি, হ্যাঁ, এত বেশি দীর্ঘায়িত হবে না। একটু তাড়াতাড়ি স্যাচুরেশন পয়েন্টে চলে আসবে। ওকে? তাহলে দেখো এই স্যাচুরেটেড বা হাইয়েস্ট ভেলোসিটিটা বেড়ে অ্যাডিয়াবেটিকে B+C, হ্যাঁ? অর্থাৎ ম্যাক নাম্বার 1 পর্যন্ত রিচ হতে পারে। ম্যাক পয়েন্ট 1। হুম? আচ্ছা এখানে। আর এখানে একটু কম থাকবে। সর্বোচ্চ পয়েন্টটা একটু দীর্ঘায়িত হবে, একটু কম থাকবে। হ্যাঁ? আচ্ছা তাহলে আমরা সাবসোনিক, কম্প্রেসিবল, কনস্ট্যান্ট ডায়ামিটার ফ্লোতে প্রেসারের পরিবর্তন দেখলাম আইসোথার্মাল অ্যাডিয়াবেটিকের জন্য, এবং একই সাথে আমরা ভেলোসিটির পরিবর্তন দেখলাম। হ্যাঁ? দেখো এই দুটা কিন্তু রিলেশনটা বিপরীতমুখী হবে, প্রেসার এবং ভেলোসিটির। কারণ ওই যে প্রেসার কমলে অ্যাকর্ডিংলি প্রেসার এনার্জি কমে যাবে। সো তোমার ভেলোসিটি এনার্জি তাকে বাড়তে বাধ্য। ওকে? যদি তোমার ওই যে এনার্জি ইকুয়েশন স্যাটিসফাইড হতে হয়। আচ্ছা। তো আমরা এটা দেখলাম। আর আইসোথার্মালে টেম্পারেচার তো প্রায় আমরা জানি, আইসোথার্মাল টেম্পারেচার প্রায় দেখো কনস্ট্যান্ট।
একবার হাইপোথেটিক্যাল, একবার পিওর তো 100% কনস্ট্যান্ট থাকে না। দেখো প্রায় ছিল একটু শেষের দিকে কমছে। আর অ্যাডিবিটিক এর মধ্যে হ্যাঁ, একটু চেঞ্জ গ্রাজুয়াল একটা চেঞ্জ আছে। হ্যাঁ? একটু চেঞ্জ আছে। সো এই হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয় বিষয় যে বিষয়টাকে আমি বলতে চাচ্ছি। ওকে? আচ্ছা। তো আমরা এই হচ্ছে একটা সামারাইজেশন। এই হচ্ছে একটা সামারাইজেশন চেঞ্জেস ইন দ্য ডাউনস্ট্রিম, পরিবর্তন ইন দ্য ডাউনস্ট্রিম ডিরেকশন ফর সাবসোনিক এন্ড সুপারসোনিক অ্যাডিয়াবেটিক ফ্লো ইন এ পাইপ অফ ইউনিফর্ম ক্রস সেকশন, ইউনিফর্ম ডায়ামিটার। ওকে? আমি তোমাদেরকে ৩ টা বিষয় ফোকাস করছি পরীক্ষার জন্য। আমি এর বাইরে তেমন কিছু পড়াবো না। হ্যাঁ? কারণ এটা একটা ভিন্ন আ একটা প্রেক্ষাপট ভিন্ন। তার পরিপ্রেক্ষিতেই আমি খুব বেশি কিছু নিয়ে আসতেছি না। একবার যে জিনিসগুলো তোমার পরীক্ষার জন্য যেগুলো লাগবে সেগুলাই। পরীক্ষার জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে ১ নাম্বার যে বিষয়টা বললাম, এই যে এখানে ১, ২ এই যে এই পর্যন্ত। ওকে? ২ নাম্বার বিষয় যেটা, ২ নাম্বার বিষয় হচ্ছে এইটা, ২। ওকে? সাবসোনিকে অ্যাডিয়াবেটিক এবং আইসোথার্মালে প্রেশার, টেম্পারেচার অ্যান্ড ভেলোসিটি কিভাবে চেঞ্জ হবে। ওকে? তারপর হচ্ছে এই ৩ নাম্বার কোয়েশ্চেন এখানে দেখো। অ্যাডিয়াবেটিক ফ্লো, কনস্ট্যান্ট ক্রস সেকশন, সাবসোনিক, সুপারসোনিক এর ভেরিয়েবল গুলো কম্পারিজন করতে বলা হইছে। ওকে? সাবসোনিক, সুপারসনিক কম্পেয়ার করতে বলা হয়েছে। সাবসোনিক, সুপারসোনিক। আমরা এখন দেখি প্রেশার, টেম্পারেচার, ডেনসিটি। দেখো প্রেশার, টেম্পারেচার, ডেনসিটি। সাবসোনিক ফ্লো যদি হয়, সাবসোনিক ফ্লো যদি হয়, তুমি যতই অ্যালং দ্য পাইপ মুভ করবা, প্রেশার কমে যাবে। ওকে? প্রেশার কমতেছে। টেম্পারেচারও কমবে, প্রেশার কমলে ডেনসিটিও কমবে। ওকে? ৩ টাই দেখো একমুখী কিন্তু। কমতেছে। সাবসোনিক ফ্লো, ওকে? অ্যালং দ্য পাইপলাইন তুমি মুভ করতেছো, কনস্ট্যান্ট ক্রস সেকশন। তাহলে প্রেশার কমবে। কারণ প্রেশার লস হচ্ছে। প্রেশার লস হচ্ছে, প্রেশার কমতেছে, ডিক্রিজ করছে, হুম? ডেনসিটি ডিক্রিজ করছে। ওকে? অ্যাকর্ডিংলি টেম্পারেচার ডিক্রিজ করছে। এটা যদি সুপারসনিক হয়, আমরা এই ৩ টা নিয়ে আগে কথা বলে নেই। যদি সুপারসনিক হয়, ঠিক তার উল্টা হয়ে যাবে। সুপারসনিক হলে তুমি অ্যালং দ্য পাইপলাইন প্রেশার আরো বাড়বে। হুম? টেম্পারেচার বাড়বে, ডেনসিটি বাড়বে। ওকে? তাহলে এখানে এই ৩ টাই কিন্তু একমুখী। টেম্পারেচার, প্রেশার এত ৩ টাই কমতেছিল সাবসনিকে এবং এই ৩ টাই বাড়বে হচ্ছে সুপারসনিকে। ওকে? আচ্ছা, প্রেশার যেহেতু অ্যালং দিস ডিরেকশন প্রেশার কমতেছে। ওকে? সো ওই এনার্জি ইকুয়েশন অনুসারে ভেলোসিটি বাড়তে বাধ্য। ভেলোসিটি বাড়তে বাধ্য। আর ভেলোসিটি যদি বাড়ে, ম্যাক নাম্বার মানে কি? m ইকুয়াল টু v/c, c তো কনস্ট্যান্ট। তাহলে কি হবে? এই তোমার v, v-টাও v-টা বাড়তেছে যেহেতু তোমার ম্যাক নাম্বারও বাড়বে। ওকে? আর সুপারসনিকে তার ঠিক উল্টো হবে। প্রেশার ইনক্রিজ করতেছে, হ্যাঁ? তোমার এই যে প্রেশার ইনক্রিজ করে, ভেলোসিটি ইনক্রিজ করে, সুপারসনিকে এটা ডিক্রিজ হবে। আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করেছি। ওকে? তাহলে ৩ টা তোমাদের টপিকস, ৩ টা পয়েন্ট তোমাদেরকে বলেছি। ১, ২ এবং ৩ নাম্বার হচ্ছে এখানে। সামারাইজেশন, এই যে তোমার ভেরিয়েবলস গুলো প্রেশার, টেম্পারেচার, ডেনসিটি, ম্যাক নাম্বার, ভেলোসিটি পরিবর্তনগুলো ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন ফর সাবসনিক অ্যান্ড সুপারসনিক। সাবসনিক এবং সুপারসনিক এর কম্পারিজনটা করতে বলছি। অ্যাডিয়াবেটিক ফ্লো ইন এ ইউনিফর্ম ক্রস সেকশনের, ওকে? কি কোনো কোশ্চেন আছে? আমি আবার ফাইনালি বলছি, শেষ। আমাদের কনটেন্ট শেষ কিন্তু। ৩ টা বিষয়, ৩ টা বিষয়। এই নাম্বার 1 এখানে শুরু করবা, এখানে এই যেটা ম্যাথমেটিক্যাল এই পর্যন্ত শেষ। ওকে? এই পর্যন্ত শেষ হয়ে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে তোমার কনস্ট্যান্ট ডায়ামিটার। আগেরটা কিন্তু ডায়ামিটার ভিন্ন ছিল। ক্রস সেকশন চেঞ্জিং এক্ষেত্রে। আর এখন হচ্ছে ক্রস সেকশন কনস্ট্যান্ট। একটা হচ্ছে আইসোথার্মাল, আরেকটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। হ্যাঁ? আইসোঅ্যাডিয়াবেটিক এর মধ্যে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এটা আসে পরীক্ষার মধ্যে আমরা জানতে চাই। ওকে? আবার আমরা সামারাইজ করতে বলি তোমার সুপারসনিক, সাবসনিক এর মধ্যে। অ্যাডিয়াবেটিক, কনস্ট্যান্ট ডায়ামিটার।
এই স্লাইডগুলো আমি শেয়ার করে দিব যেটা আছে। সো আমি তোমার পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমি এই স্লাইডগুলোই সেকশন এ বি তে পাঠিয়ে দিয়েছি। হুম? তো আই হোপ তারা একটা ক্লাসের ব্যবস্থা করবে। আর আমি তোমাদের আরেকটু ভালো করে প্রস্তুতির জন্য যেটা বলে দিলাম ওই ৩ টা পয়েন্ট, ৩ টা বিষয়। হ্যাঁ, এখন বলো তোমাদের আর কিছু জানার আছে কিনা? স্যার, টার্ম হুম। ফাইনালে হচ্ছে পার্ট এ কোন পর্যন্ত আর পার্ট বি কোথা থেকে শুরু? পার্ট এ, পার্ট বি এটা কিন্তু খুব আগেই আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম। হ্যাঁ, জি আমার এখন মনে হচ্ছে তোমার ১ থেকে ৫ আমি তোমাদেরকে যে লেকচার নোটগুলো দিয়েছি না? ১ থেকে ৫ ১ থেকে ৫ আমি একটু দেখে নিচ্ছি আমার ইয়েতে। আ ওরিয়েন্টেশন ক্লাস তো ওটা ভিন্ন বিষয়। ১ ছিল হচ্ছে প্রপার্টিস অফ ফ্লুইড, ২ ছিল ফ্লুইড স্ট্যাটিক্স, ৩ ছিল কাইনেমেটিক্স অফ ফ্লুইড ফ্লো, ৪ ছিল এনার্জি কনসিডারেশন ইন স্টেডি ফ্লো, ৫ লেমিনার ফ্লো, লেমিনার টার্বুলেন্ট। এটা বুঝতে পেরেছো? এই ১ প্রপার্টিস অফ ফ্লুইড থেকে লেমিনার এন্ড টার্বুলেন্ট ৫ এটা হবে একটা সেকশনের। আর ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে শুরু করে একবার কম্প্রেসিবল ফ্লুইড পর্যন্ত এটা হচ্ছে একটা সেকশন। এ, বি কোনটা সেটা ভিন্ন বিষয়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আপনি কোন পার্ট কোয়েশ্চেন করবেন? না এইগুলা তো বলা যাবে না। এটা বলা যাবে না। কিন্তু আমি যেটা করে দিলাম প্রপার্টিস অফ ফ্লুইড, ফ্রম প্রপার্টিস অফ ফ্লুইড অর্থাৎ 1 থেকে শুরু করে 5 লেমিনার এন্ড টার্বুলেন্ট এটা। আর 6 থেকে শুরু করে 12 6 দ্যাট ইজ দ্য ডাইমেনশনাল অ্যানালাইসিস এন্ড সিমিলারিটি। ওখান থেকে শুরু করে এই যে আজকে কম্প্রেসিবল ফ্লুইড এই পর্যন্ত। এখানে একটা সেকশন। স্লাইড ১০। আচ্ছা, দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি। ইকুয়েশন অফ চেঞ্জ এন্ড কন্টিনিউটি। ইকুয়েশন অফ চেঞ্জ এন্ড কন্টিনিউটি এটা কিন্তু আমি ক্লাসে যেটা বলেছিলাম সেটাই আমি তো অনেক এটা অনেক বিস্তারিতভাবে বলা হয়েছিল। ওখানে বিভিন্ন যে তোমার ইকুয়েশন অফ চেঞ্জ, চেঞ্জের যে ২ টা পার্ট, ইকুয়েশন অফ কন্টিনিউটি, ইকুয়েশন অফ মোশন, তারপর ইকুয়েশন অফ মোশন থেকে আমরা গেলাম হচ্ছে নেভিয়ার-স্টোক ইকুয়েশন। প্রত্যেকটা ইকুয়েশন গুলার অ্যাপ্লিকেশন কি, কোন কাজে ব্যবহৃত হবে, কেন দরকার, আমরা কেন ইকুয়েশন অফ চেঞ্জে কেন আসলাম। তারপর হচ্ছে এর আগে কি ছিল আমাদের শেল মোমেন্টাম ব্যালেন্সে কি করা যেত, কি করা যাবে না। যেই কারণে আমরা কেন ইকুয়েশন অফ চেঞ্জে আসবো। তো ইকুয়েশন অফ চেঞ্জ ২ কন্টিনিউটি, ২ হচ্ছে ইকুয়েশন অফ মোশন। মোশন থেকে আবার একটা কেসে আমরা আসবো হচ্ছে তোমার নেভিয়ার-স্টোক ইকুয়েশন। হ্যাঁ? এই তো ইকুয়েশন গুলো ডেরিভেশন যে মূলনীতি ফার্স্ট প্রিন্সিপাল থেকে কি ক্লাসে যেগুলো বলেছি, প্লাস এখন ওখানে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে কিনা। এটা থাকতেও পারে। আমি তোমাদেরকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম ১ টা ২ টা প্রবলেম আমরা করিয়েছি। এখন যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে তার সাপোর্টিং তোমরা তো জানো কিভাবে ইকুয়েশন অফ কারেক্টলি তোমাকে রাইট ইকুয়েশন চুজ করতে হবে এবং ওটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে তারপর তুমি ইন্টিগ্রেশন করবা। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে তোমার ডিজিয়ার যে এক্সপ্রেশন সেখানে আসতে হবে। যদি তুমি ইকুয়েশন অফ আমি তোমার প্রিপারেশনের জন্য আমি যদি তোমাকে বলি ভেক্টর ফর্ম নেভিয়ার-স্টোক ইকুয়েশন এগুলো ভেক্টর ফর্ম জেনেরিক ফর্মে মনে রাখতে হবে। ইকুয়েশন অফ কন্টিনিউটি জেনারেল ফর্মে মনে রাখতে হবে। ইকুয়েশন অফ মোশন জেনারেল ফর্মে মনে রাখতে হবে। নেভিয়ার-স্টোক ইকুয়েশন জেনারেল ফর্মে মনে রাখতে হবে। ওকে, জেনারিক ফর্ম একটা এক্সপ্রেশন যেটা। এখন ইকুয়েশন অফ মোশন, হ্যাঁ, ইকুয়েশন অফ মোশন এবং কন্টিনিউটি দুইটারই
বেশ কয়েকটা কিন্তু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আছে। হুম? তো ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু তোমার ওই ইকুয়েশন গুলো সাপ্লাইড থাকবে। তোমার মুখস্থ করতে হবে না। কিন্তু তোমাকে আমি যেটা বলেছি সিঙ্গেল জেনারিক ফর্ম, যেটা নেভার-স্টোক ইকুয়েশনের সিঙ্গেল জেনারিক ফর্ম, তারপর হচ্ছে তোমার কন্টিনিউটি ইকুয়েশনের জেনারিক ফর্ম, তারপর হচ্ছে তোমার ইকুয়েশন অফ মোশনের জেনারিক ফর্ম, এগুলো এগাতে হবে। আরেকটু স্পেসিফিক যদি বলো, এখান থেকে শর্ট কোশ্চেন, এক্সপ্লেন, ইলাবোরেট, হ্যাঁ, এইসব বিষয় থাকবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি থাকে তাহলে তোমাকে ওই ইকুয়েশন গুলো দেওয়া থাকবে ওখানে। হ্যাঁ, নেক্সট আর কি? স্যার আমরা এক্সারসাইজ কোন বই থেকে প্র্যাকটিস করব? এখন দুইটা সেকশন আছে। আমি যেগুলো যেখানে সেকশন, এখন আমি আর অন্য ওই সেকশনে কি হয়েছে আমি, আমাদের আসলে অ্যাকর্ডিং টু আওয়ার সিও কোর্স আউটকাম বা আমাদের ইনিশিয়াল প্ল্যান, অফিসিয়াল প্ল্যান, ওই অনুসারে কিন্তু তোমাদের হ্যাঁ, যে বইগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি সেই বইগুলোই। তা আমি ফ্রাঞ্জিনি পড়িয়েছি। আমি কিছু কিছু ওই লেমিনার টার্বুলেন্টের জন্য, লেমিনার এবং টার্বুলেন্ট ওগুলার জন্য আমি কি করেছিলাম, ওখানে আমি কিছু এনার্জি ইকুয়েশন মটের বইটা দেখিয়েছিলাম। হুম তো আমার লেকচার নোটে যেগুলো আছে প্লাস ফ্রাঞ্জিনি প্লাস মড আর হচ্ছে তোমার ওই ইকুয়েশন অফ চেঞ্জ এন্ড কন্টিনিউটি, ওগুলার জন্য ইকুয়েশন অফ চেঞ্জ এন্ড কন্টিনিউটি ওগুলার জন্য কিন্তু তোমার ওই কার বইটা, ট্রান্সপোর্ট ফেনোমেনা বা ডিস্ট্রয়ের বই। তোমাদের কি তোমার ইয়ের ইকুয়েশন অফ, আমি কি বলি, মটের বইয়ের কোনো ফটোকপি দিয়েছিলাম? তোমাদেরকে মটের বইয়ের কোনো ফটোকপি দিয়েছিলাম কিনা? এখন তো এই একটা অ্যাবনর্মাল ইউজুয়াল সময় না, হ্যাঁ, বাট আমার স্লাইডগুলোর মধ্যেই ওগুলো দেয়া আছে। তোমাদের কি সবগুলা নোট আমার ফ্রম 0 to 12 সবগুলা নোট পেয়েছো? সিয়ার, সিয়ার, তোমরা আমার সবগুলো লেকচার নোট পেয়েছো কিনা, মানে আমি আমি দিয়েছি কিনা বা কোনটা বাকি আছে? শুনতে পাচ্ছ তোমরা? টেন টেন পর্যন্ত কি সব পেয়েছো? তুমি সিয়ার, তুমি একটু চেক করবা। হ্যাঁ, তোমরা চেক করে কত কত পেয়েছো, কারণ আমি তো ইমেল করে পাঠাতাম সিআর কে। তো একটু চেক করো কত কত পেজ পাঠানো হয়েছে, তাহলে আমি ফাইনাল আপডেটেড যেগুলো আছে এই টার্মে যেগুলো আমি তোমাদেরকে ডেলিভারি দিয়েছি, তো আমি বাকিগুলো আমি পাঠিয়ে দেব। আর আপাতত আমি যেটা বলতে পারি, তোমাদের অফিসিয়াল বই হচ্ছে ফ্রাঞ্জেনি মট, আর হচ্ছে বার্ড স্টুয়ার্টের যে ট্রান্সপোর্ট ফেনোমেনা ওই ইকুয়েশন অফ চেঞ্জের জন্য, ওই এর বাহিরে আর লেকচার নোট এর বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা নাই। স্যার ট্রান্সপোর্ট ফেনোমেনা থেকে কি আসবে কোশ্চেন? ট্রান্সপোর্ট ফেনোমেনার শুধু ওই যে তোমাকে আমার লেকচার নোটগুলো ফলো করলে কিন্তু হয়, আমার নোটগুলোর মধ্যে ওগুলো ট্রান্সপোর্ট ফেনোমেনার বই থেকে নেওয়া। এটা হচ্ছে ইকুয়েশন অফ চেঞ্জ যেটা আছে না, শেল মোমেন্টাম ব্যালেন্স এন্ড ইকুয়েশন অফ চেঞ্জ, ওই জিনিসটা ট্রান্সপোর্ট ফেনোমেনার। ওখানে যা দরকার নোটের মধ্যে যা যা দরকার থিওরির জন্য নোট, লেকচার স্লাইড যথেষ্ট।
বুঝতে আর ওখানে কারণ আমি প্রবলেমগুলোর মধ্যে যেগুলো কোন কোন বই থেকে, ওখানে তো বই এগুলো দেখলেই বোঝা যাবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আমাদের হচ্ছে পর্যন্ত দেওয়া হয়েছিল, আমি মেইল একটু খুঁজতেছিলাম, আমাদের স্যার ডাইমেনশনাল অ্যানালাইসিস পর্যন্ত স্লাইড দিয়ে দিছিলেন আমাকে মেইলে। তুমি ভালো করে চেক করবা, চেক করে আজকালকের মধ্যে আমাকে ইমেল করবা কোনগুলো পেয়েছো কোনগুলো পাওনি। জি স্যার, আমি যে মাত্র চেক করলাম স্যার, ডাইমেনশনাল অ্যানালাইসিস পর্যন্ত পেয়েছি, তাও স্যার আবার আমি আপনাকে নাম্বার সহ দিয়ে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনটা কোনটা পেয়েছো বাকিগুলো আমি ওটা শেয়ার করে একটা গুগল ড্রাইভে লিংক দিয়ে দেবো। আচ্ছা দেখো আর কোনো কিছু আছে কিনা। আমার দিক থেকে মোটামুটি শেষ। স্যার কম্পালসারি গুলোর জন্য কিভাবে পড়া উচিত? কম্পালসারি কোয়েশ্চেন যে থাকবে। এখন এইটাই হচ্ছে যেটা করবা, যেটা হচ্ছে তোমার, এখন আমরা এই কম্পালসারি দেওয়ার পেছনে ফিলোসফিক্যাল বিষয়টা হচ্ছে তুমি কোনো কিছু বাদ দিতে পারবা না। অনেকে দেখা যায় যে আহ, হ্যাঁ ধরে নে একটা অংশ সে পড়বে না, ওইটা বাদ দিয়ে বাকি অংশ সে পড়েও ফুল অ্যান্সার করে ফেলতে পারে। কম্পালসারিটা দেওয়ার অর্থ হচ্ছে ওই কোশ্চেনটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। হুম তো এই কারণে যাতে ফুল প্রিপারেশনটা, ফুল ম্যাটেরিয়াল, সম্পূর্ণ ম্যাটেরিয়ালের উপর প্রিপারেশনটা হয়, সম্পূর্ণ সিলেবাসের উপর। আচ্ছা, তো এখন মানে কম্পালসারি বিষয়টা এমন, কিন্তু কম্পালসারি কোনো নির্ধারিত কিছু না, নির্ধারিত এই চ্যাপ্টারের উপর না, এই চ্যাপ্টারের উপর না, এই চ্যাপ্টারের উপর না। কম্পালসারি মানে সবকিছু থেকে নিয়ে একটা এমন কোশ্চেন যে কোশ্চেনটা শতভাগ স্টুডেন্টদেরকে পারা উচিত। বুঝতে পেরেছো এটা? তো আমরা চাই কোনো কিছু যাতে বাদ না দিয়ে সম্পূর্ণ কিছু পড়ুক। এখন অনেস্টলি স্পিকিং, তোমার এই কোর্সের মধ্যে কম্পালসারি আছে কি নেই, এটা এই ইনফরমেশনটা মানে আমরা দিতে পারবো না আর কি স্টুডেন্টদেরকে। বাট আমরা চাই তোমার প্রিপারেশন, সবকিছু থেকে তুমি প্রিপারেশন নেবে। কম্পালসারি থাকলে, যদি থাকে তাহলে হচ্ছে বিষয়টা ওই এমন কিছু যেটা সবাই পারা উচিত বা সবাইকে জানতে হবে, এমন কিছু আর সবকিছু থেকে মিলিয়ে কোনো নির্ধারিত চ্যাপ্টার থেকে কম্পালসারি হয় না। হুম আর কোনো কোশ্চেন পরীক্ষা রিলেটেড? তোমাদের তো 3টা ক্লাস টেস্টের মার্কস দিয়ে দিয়েছি, 3টা পরীক্ষা হয়েছে, আর তোমাদের তো পরীক্ষা আর বাকি একটা বাকি আছে, 4th ক্লাস টেস্ট। সেটা তো তুমি জানো যে যে নিয়ম বা যে অ্যানাউন্সমেন্ট যেটা হয়েছে আমরা সেটা ফলো করব। 17-18 বা কোন ডেটের মধ্যে ওই সময় আমরা নিয়ে নিব। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যথাসময়ে আমাদের টার্ম ফাইনাল পরীক্ষা ইনশাআল্লাহ যথাসময়ে শুরু হবে এবং তোমরা ফুল সুইং এ একবার ফুল প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ইনশাআল্লাহ যথাসময়ে অবশ্যই অবশ্যই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সবাই ভালো প্রিপারেশন নাও, সবাই ভালো ভালো গ্রেড পাও, এটাই দোয়া করি। আর যদি কোনো কিছু চলে আসে ইমেল করবা, হ্যাঁ, বা জরুরি কিছু বিষয় আসলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ইমেল করবা, বা আরো কিছু যদি তোমরা, তো পরীক্ষা শুরু হলে চলে আসবা কাছাকাছি সময়ে, 5 তারিখ 15 তারিখে, বা যদি ইন পার্সন দেখা করার কিছু দরকার থাকে আহ, আমাকে অফিসে খুঁজে নিবা, ডিপার্টমেন্টে। ওকে, তাহলে আমি ক্লোজ করলাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।